আজকের আলোচনায় আমরা মহাত্মা গান্ধীকে নিয়ে কথা বলবো। মানে বিভিন্ন তথ্যসূত্র ঘেটে তার জীবন, দর্শন, ভারতের স্বাধীনতা সংগ্রামে তার ভূমিকা, এসব জরুরি দিকগুলো একটু খতিয়ে দেখব। হ্যাঁ, অবশ্যই। এখানে শুধু তথ্যগুলো জানা নয়, আসল ব্যাপার হলো গান্ধীর মূল ভাবনাগুলো। যেমন ধরুন সত্যাগ্রহ, সর্বোদয়, ট্রাস্টিশিপ এগুলো বোঝা। ঠিক। আর কেন তিনি আজও এত প্রাসঙ্গিক, সেই জায়গাটাও বোঝা দরকার। একদম। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, একেবারে শুরু থেকে যদি দেখি, জন্ম তো ২রা অক্টোবর ১৮৬৯ পোরবন্দরে। কিন্তু ওনার রাজনৈতিক জীবনের মোড় ঘুরল দক্ষিণ আফ্রিকায় গিয়ে, তাই না? হ্যাঁ, ১৮৯৩ সালে উনি গিয়েছিলেন একটা আইনি কাজে, দাদা আবদুল্লাহ জাভেরির। সেখানেই তো প্রথম সত্যাগ্রহের প্রয়োগ। ঠিক। দক্ষিণ আফ্রিকার ওই পরিবেশ, মানে বর্ণবৈষম্য, ওটাই ওনাকে এই পথে নিয়ে আসে। আর গোপালকৃষ্ণ গোখলের সঙ্গেও দেখা হয় ওখানেই। যিনি পরে ওনার রাজনৈতিক গুরু হন। হ্যাঁ, আর ১৯০৮ সালে প্রথমবার গ্রেফতার হলেন। এটাও বেশ গুরুত্বপূর্ণ একটা ঘটনা ওনার জীবনে। এই দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞতাটা নিয়েই তো উনি ভারতে ফিরলেন। ১৯১৫ সালে কোচরাবে আশ্রম বানালেন, পরে সবরমতীর তীরে। হুম, ১৯১৭ সালে সবরমতীতে। আর ভারতে ফিরে ওনার প্রথম বড় কাজ ছিল বিহারের চম্পারণে, নীল চাষীদের জন্যে। রাজকুমার শুক্লার অনুরোধে। ওটাই ছিল ভারতে প্রথম সত্যাগ্রহ। হ্যাঁ, এরপর ১৯১৮-তে আহমেদাবাদে মিল ধর্মঘট। মজার ব্যাপার হলো, এটা ছিল ভারতীয় মিল মালিকদের বিরুদ্ধে। আর এখানেই প্রথম অনশনের ব্যবহার করেন। বাহ! তারপর তো অনেক আন্দোলন। লবণ সত্যাগ্রহ বা ডান্ডি মার্চ খুব বিখ্যাত ১৯৩০ সালের। হ্যাঁ, সবরমতী আশ্রম থেকে ডান্ডি পর্যন্ত আইন অমান্য আন্দোলন। লক্ষ্য ছিল পূর্ণ স্বরাজ। সরোজিনী নাইডু তো সঙ্গে ছিলেন। ছিলেন। আর গান্ধীজির গ্রেফতারের পর নেতৃত্ব দিয়েছিলেন আব্বাস তায়েবজি। আরেকটা বড় আন্দোলন, অসহযোগ আন্দোলন। যদিও চৌরি চওড়ার ঘটনার পর তো উনি সেটা থামিয়ে দেন। হ্যাঁ, থামিয়ে দেন। কারণ হিংসা চলে এসেছিল। এটা দেখায় অহিংসার প্রতি তার কি ভীষণ নিষ্ঠা ছিল। উনি কাইজারি হিন্দু উপাধিও ত্যাগ করেন এই সময়। আর ভারত ছাড়ো আন্দোলন ১৯৪২, সেই বিখ্যাত স্লোগান করেঙ্গে ইয়া মরেঙ্গে। ঠিক। ৯ই আগস্ট ১৯৪২-এ গ্রেফতারও হন। এই যে বারবার অহিংসা, সত্যাগ্রহ, এগুলোই কি ওনার দর্শনের মূল কথা? অবশ্যই। সত্যাগ্রহ মানেই তো সত্য আর অহিংসা। উনি বলতেন, সাহসীর অহিংসাই আসল শক্তি, কাপুরুষের নয়। এর সাথেই কি সর্বোদয়ের ধারণাটা জড়িত? হ্যাঁ, সর্বদয় মানে সকলের কল্যাণ, সকলের উন্নতি। একটা নৈতিক সমাজ গড়ার ভাবনা। আর অর্থনৈতিক দিক থেকে ট্রাস্টিনশিপ এটা কিরকম? ট্রাস্টিনশিপটা হলো, মানে ধনীদের কাছে তার আহ্বান ছিল যে নিজেদের সম্পদের মালিক না ভেবে অভিভাবক বা ট্রাস্টি ভাবা, যাতে বৈষম্য কমে। বেশ একটা আদর্শবাদী চিন্তা। হ্যাঁ, অনেকটা। ওনার রামরাজ্যের ধারণাও অনেকটাই রকম। সকলের মঙ্গল যেখানে নিশ্চিত। উনি তো এটাও বলতেন যে কর্মপন্থা বা উপায়টাই লক্ষ্যের যৌক্তিকতা ঠিক করে দেয়। মানে মিনস জাস্টিফাই দি এন্ডস। একদম। আর রাজনীতি আর ধর্মকে উনি আলাদা করে দেখতেন না। বলতেন, ধর্ম ছাড়া রাজনীতি নেই। যদিও উনি আবার রাষ্ট্রহীন সমাজের কথাও ভাবতেন। হ্যাঁ, ভাবতেন, যেখানে নৈতিকতাই সমাজ চালাবে। গ্রামকে উনি বলতেন ভারতের আত্মা। কুটির শিল্প, বিশেষ করে খাদিকে খুব গুরুত্ব দিতেন। খাদিকে অর্থনৈতিক স্বাধীনতার প্রতীক বা স্বাধীনতার পোশাক বলতেন। ভারী শিল্পের বিরোধী ছিলেন। হ্যাঁ, ছিলেন। নারীদের নিয়ে উনার ভাবনা ছিল খুব আধুনিক। দুর্বল লিঙ্গ বলাটাকে উনি অপবাদ মনে করতেন। ওনার জীবনে কিছু গুরুত্বপূর্ণ মানুষের প্রভাবও ছিল, যেমন রাজনৈতিক গুরু গোপাল কৃষ্ণ গোখলে। হ্যাঁ, আর আইন অমান্যের ভাবনাটা পেয়েছিলেন হেনরি ডেভিড থরোর কাছ থেকে। আম্বেদকরের সাথে পুনা চুক্তিও খুব গুরুত্বপূর্ণ, ১৯৩২ সালে। সাম্প্রদায়িক বাটোয়ারা রুখতে উনি চাননি হিন্দু সমাজে বিভেদ হোক। ঠিক। আর রবীন্দ্রনাথ ঠাকুর ওনাকে মহাত্মা উপাধি দেন। সুভাষচন্দ্র বসু রেঙ্গুন বেতার থেকে ওনাকে জাতির জনক বলেন ১৯৪৪ সালে। বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দেওয়াটাও তো ওনারই, বরদৌলি সত্যাগ্রহের পর। হ্যাঁ, এই মানুষগুলো, এই সম্পর্কগুলো ওনার যাত্রাপথকে নানাভাবে তৈরি করেছে। ওনার লেখাগুলোও তো খুব প্রভাবশালী। আত্মজীবনী, সত্যের সাথে আমার প্রয়োগ। অবশ্যই, বিশ্বজুড়ে পরিচিত। এছাড়া হিন্দ স্বরাজ, গোখলে, মাই পলিটিক্যাল গুরু, সংবাদপত্র সম্পাদনা করতেন। নবজীবন, ইয়াং ইন্ডিয়া, হরিজন। আর ওনার কিছু উক্তি তো আজও মুখে মুখে ফেরে। প্রতি চোখ থেকে প্রতি অশ্রুবিন্দু মোছায় চূড়ান্ত লক্ষ্য। বাহ!
পৃথিবী প্রত্যেকের প্রয়োজন মেটাতে পারে, কিন্তু লোভ নয়। কি অসাধারণ কথা! জীবনের শেষ দিকেও তো উনি খুব সক্রিয় ছিলেন। ১৯২১-এ কংগ্রেসের নেতৃত্ব নিলেন, ১৯৩১-এ গোলটেবিল বৈঠক, গান্ধী আরউইন চুক্তি। হ্যাঁ, ক্রিপস মিশনকে তো পোস্ট ডেটেড চেক বলেছিলেন। ১৯৪৭-এ দেশভাগের সময় কাশ্মীরও গেছিলেন। আর তারপর ১৯৪৮ সালের ৩০শে জানুয়ারি নাথুরাম গডজের গুলিতে মৃত্যু। সমাধিস্থল রাজঘাট। হুম। কিছু ছোট তথ্যও আছে, যেমন ১৯২১ থেকে ধুতি পরা শুরু করেন। ওনার প্রিয় ছাগলের নাম ছিল নির্মলা। সত্যি? আচ্ছা, আইনস্টাইন তো ওনার সম্পর্কে একটা বিখ্যাত কথা বলেছিলেন। হ্যাঁ, বলেছিলেন যে ভবিষ্যৎ প্রজন্ম হয়তো বিশ্বাসই করবে না যে রক্ত মাংসের এমন একজন মানুষ কোনোদিন পৃথিবীতে হেঁটেছিলেন। সত্যি। এতগুলো দিক, রাজনৈতিক নেতা, দার্শনিক, সমাজ সংস্কারক, আমরা আজ সংক্ষেপে ওনার মূল ধারণাগুলো, যেমন সত্যাগ্রহ, সর্বোদয়, ট্রাস্টিশিপ আর প্রধান আন্দোলনগুলো নিয়ে কথা বললাম। এখানে একটা ছোট্ট প্রশ্ন রেখে যেই আলোচনার শেষে আমরা দেখলাম গাম্ভী একদিকে রাষ্ট্রহীন সমাজের কথা বলছেন, আবার বলছেন ধর্ম ছাড়া রাজনীতি হয় না। এই দুটো ধারণা, যা আপাত দৃষ্টিতে একটু বিপরীতমুখী মনে হতে পারে, আজকের দিনের এর প্রাসঙ্গিকতা ঠিক কোথায়, বা এর বাস্তব প্রয়োগ কতটা সম্ভব? এটা কি ওনার আদর্শবাদ আর বাস্তবতার টানাপোড়েন নিয়ে আমাদের নতুন করে কিছু ভাবায়?